আজকে আমি আলোচনা করব ক্লাস 9 রাশিবিজ্ঞান, ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক্স, ক্লাস 9 পেজ নাম্বার 151। এখন বিষয়, আজকে আমরা রাশিবিজ্ঞান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এই রাশিবিজ্ঞান অঙ্কের কিছুটা পার্ট তোমরা ক্লাস 8 অলরেডি পড়ে এসেছো। সেখানে তোমরা কাঁচা তথ্য সম্বন্ধে জেনেছো। আমি এখানটাতে আগে থেকে টুকে রেখেছি তোমাদের। দেখো, আমি এখানটাতে গ্রামের 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ, আমি এখানটাতে 50টা পরিবারের প্রতিদিনের খরচ কত সেটা লিখে রেখেছি এতদূর পর্যন্ত। এই পর্যন্ত এই খরচগুলোকে বলা হয়ে থাকে কাঁচা তথ্য। এখানে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কাঁচা তথ্য। ঠিক আছে, বা র মেটেরিয়াল বা র ডাটা। এখানটাতে র মেটেরিয়াল হবে না, র ডাটা হবে, কাঁচা তথ্য যেহেতু বলা হচ্ছে। তো এখন এই কাঁচা তথ্যকে বিন্যস্ত তথ্যে সাজানোর নিয়ম তোমরা ক্লাস 8 শিখেছো। কি করে করতে হয় সেটা আমি একবার এখানটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। ঠিক আছে, দেখো, আমি আগে থেকে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান লিখে রেখেছি। এর মধ্যে যেটা সর্বনিম্ন সেটা আমি খুঁজে 75 লিখে রেখেছি, আর এটার মধ্যে যেটা সর্বোচ্চ মান সেটাকে আমরা 275 লিখে রেখেছি। এরপর এইখানটাতে দেখো, প্রথমে দৈনিক খরচ, যেহেতু এই তথ্যটা দৈনিক খরচের, তারপর ট্যালি মার্ক এবং তারপরে পরিসংখ্যা। অর্থাৎ এই 75 টাকা তোমার খরচ করে খাদ্যের জন্য প্রতিটা পরিবার, এই রকম পরিবারের সংখ্যা কতগুলো, সেই পরিসংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে। আর সেইটার জন্য তোমাকে এখানে গুনতে হবে। সেই গোনার জন্য তোমার সহজ উপায় হচ্ছে ট্যালি মার্ক। তোমরা নিশ্চয়ই ট্যালি মার্ক দেওয়ার নিয়ম জানো। ট্যালি মার্ক 1টা 2টো 3টে 4টে দিয়ে 5 নম্বর দাগটা এইভাবে কেটে দিতে হয়। তারপর আবার 6 নম্বর দাগটা এই 6 7 8 9, আবার 10 নম্বর দাগটা কেটে দিতে হয়। মানে 5টা 5টা করে এক একটা শৃঙ্খল বানানো হয়। এই ক্ষেত্রে আমাদের গুণার সুবিধা হয়ে থাকে। মানে আমাদের এইখানটাতে একটা দুটো করে গোনার দরকার নেই, এই দুটো দেখছি মানে 5 দুগুণে 10। যেহেতু আমরা জানি এক একটা শৃঙ্খলের মধ্যে বা এক একটা আঁটির মধ্যে মোট 5খানা করে কাঠি আছে বা দাগ আছে, সেই জন্য আমরা ট্যালি মার্ক এইভাবে দিয়ে থাকি। এটা হলো ট্যালি মার্ক দেওয়ার নিয়ম, ট্যালি মার্ক। ঠিক আছে, এবার আমরা এই 75 টাকা খরচ করে এইরকম 75 থেকে 225 75 পর্যন্ত দেখো আমি পরপর একটা সংখ্যা লিখেছি। অর্থাৎ এখানে যেগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়েছে। মানে যত রকমের খরচ করে পরিবারেরা, যেমন কোনো কোনো পরিবার 75 টাকা করে খরচ করে, কোনো কোনো পরিবার 90 টাকা করে খরচ করে, কোনো কোনো পরিবার 110 টাকা করে খরচ করে। ঠিক আছে, এই রকম ধরনের আমরা যারা যেরকম খরচ করে সেই অনুসারে আমরা পরপর টুকে রেখেছি। এখন কাজ হচ্ছে এরকম পরিবার সংখ্যাগুলো এবার আমাকে বের করতে হবে। তো দেখা যাক 75 টাকা খরচ করে এরকম পরিবার কতগুলো আছে। এখানে একটা এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, মোট 4টে আছে। তার মানে আমরা এখানে আগে ট্যালি দিয়ে দেখাবো, 1 2 3 4 দিয়ে এখানে লিখে দেবো 4। এবার 90টা কটা পরিবারে আছে? একটা, দুটো, তিনটে, আর নেই, একটা, দুটো, তিনটে, তাহলে 3। আচ্ছা, এরপর 110 কতগুলো আছে? 110 আছে উপরে একটা, দুটো, তিনটে, চারটে,
5টা 6টা, তাহলে 1 2 3 4 5 নম্বর কেটে পাশে একটা দাগ দিয়ে 6 এইভাবে। তারপর 125 কটা আছে? 125 হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, মোট 7টা আছে। 1 2 3 4 5 6 7, মোট 7টা আছে। এইভাবে লিখতে হবে। তারপর 145 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টা আছে। 1 2 3 4 5, মোট 5 দাগ দিয়ে দিলাম। তারপর 150 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 6টাই আছে। 1 2 3 4 5 আর একটা 6, মোট 6টা হলো। 175 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টাই আছে। 1 2 3 4 5, তাহলে এখানে 5 বসলো। তারপর 190, 190 দেখি কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টা আছে। 1 2 3 4 5, এটাও 5, 190। তারপর 250 কতগুলো আছে দেখা যাক। 250, একটা, দুশো পঞ্চাশ তো একটাই দেখতে পাচ্ছি। 250 তো একটা থাকবে না। 200, ও আচ্ছা, আগে তো 200 আছে। 200, একটা, দুটো, তিনটে, তিনটে আছে। একটা, দুটো, তিনটে, তিনটে পরিবার। এবার 225, 225 কতগুলো আছে দেখতে হবে। উপরে 225, উপরে 225 নেই। 225 এখানে একটা আছে, দুটো আছে, এদিকগুলো হয়ে গেছে, তিনটে আছে, তিনটে আছে 225। তাহলে একটা, দুটো, তিনটে, তিনটে 225। 225 চারটে হয়ে দেখাচ্ছে, দেখিয়ে একবার। 225, 225, একটা, দুটো, 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 তিনটে, হ্যাঁ চারটে, চারটে আছে 225। তারপর দেখো 250 কতগুলো আছে? 250 একটাই আছে। 250 একটাই রয়েছে, আর 275 একটাই রয়েছে। ঠিক আছে, এই হলো। এবার এইটার যোগ মেরে দেখো। 4 আর 3 7, 7 7 14, আর 6 20, 20 আর 5 25, 25 আর 6 31, 31 আর 5 36, 36 আর 5 41,
42, 43, 44, 44 আর 4 48, 49, 50, মোট 50টা পরিবারের আমার পরিসংখ্যা বিভাজন তালিকা প্রকাশ করা হয়ে গেছে। এই পরিসংখ্যা বিভাজন তালিকা আমি এখানে যে প্রস্তুত করলাম, এইটা তোমরা অলরেডি ক্লাস 8 এ শিখে এসেছো, এবং এইটা করার পর স্তম্ভাকারে সাজানো, দ্বিস্তম্ভ লেখ বলো, তারপরে এমনি নরমাল স্তম্ভ লেখ বলো, তোমরা এগুলো ক্লাস 8 এ করে এসেছো। আমি তোমাদের ট্যালি মার্কটা দেখিয়ে দিই। তো এই পরিসংখ্যা বিভাজন দু রকমের হয়। পরিসংখ্যা বিভাজন ছক, পরিসংখ্যা বিভাজন তালিকা দু রকমের হয়। একটা হচ্ছে সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা, আর একটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা। আমাদের আলোচনা আজকে কিন্তু এইটা ছিল সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা, যেটা আমরা আগেই শিখে এসেছি। আজকের আলোচনা আমাদের কিন্তু শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা নিয়ে। এই শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা কেন প্রয়োজন পড়ে? এখন ঘটনা হচ্ছে, মনে করো তোমাদের এখানে পরিবার সংখ্যা দেওয়া হয়েছে মোট 50টা, এবং তাতে দৈনিক আয়ের যে হিসাব সেটা ক রকমের আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রকমের আছে। দেখা গেল এই ইনকামের যে প্রকারভেদ সেটা 100 রকমের আছে। তাহলে আমাকে এর উপরে লম্বা লম্বা করে মোট কখনা ডাক টানতে হবে, 100 খানা টানতে হবে, এবং সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক কি না? এবং অনেক বড় হবে, বুঝতেও অসুবিধা হবে। তাহলে সেইটাকে যাতে খুব ছোট করে নেওয়া যায়, মানে শ্রেণীটাকে খুব বেশি বড় হতে দেব না, আবার খুব বেশি ছোটও হতে দেব না, এই জিনিসটা করতে গেলে আমাদের শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকাটা বুঝতে হবে। তো শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা আমি শেখানোর আগে তোমাদেরকে আমি আগে শ্রেণী নিয়ে আলোচনা করব। শ্রেণী, ঠিক আছে? তো আমি আসছি, তার আগে আমি আরো দুটো কথা তোমাদেরকে বলে নেব। সেটা হচ্ছে, এইখানে আমরা যখন অঙ্ক করছি তখন এই যে দৈনিক খরচটা দেখতে পাচ্ছ, এই দৈনিক খরচের এইগুলোকে বলা হয় চলন, ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল, ঠিক আছে? এই যে চলন, এটাকে কখনো কখনো আমরা এক্স ও ধরে থাকি, আর পরিসংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি বা এফ ধরে থাকি, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে চল কাকে বলে, আর এই চল ক রকমের হয়, আগে আমি সেই সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিয়ে দেবো। আমি এটা বোঝানোর জন্য আমি টুকে রেখেছিলাম, আপাতত আমি এটা মিটালাম, কাঁচা তথ্যটা থাক, আমি ওটা দিয়ে আমি একটা এরকম পরিসংখ্যা বিভাজন ছকেরই একটা শ্রেণী পরিসংখ্যা বিভাজন কেমন হতে পারে আমি এই কাঁচা তথ্য দিয়েই দেখিয়ে দেবো। তার জন্য আমি কাঁচা তথ্যটা মিটালাম না, সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটাও থাক, আপাতত মিটিয়ে রাখি, পরে আবার লিখে নেব। আর এবার আমি তোমাদেরকে কয়েকটা সংজ্ঞা দেখাবো। প্রথমে লিখবে চল কাকে বলে। রাশি বিজ্ঞানের চল বলতে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে। এটা রাশি বিজ্ঞানের চল সংজ্ঞা। মানে পরিবর্তনশীল অর্থাৎ কিছু সংখ্যাগত লক্ষণ কেই আমরা চল বলি। তাহলে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব চল, মানে গ্রামের 50টা পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ, এই খরচটা যেটা সেটা একটা পরিবারের এক এক রকমের, তাহলে পরিবর্তনশীল। একটা সংখ্যা এগুলো, তাই সংখ্যাগত, এগুলোকে একটা লক্ষণ বলা হয়, তাই লক্ষণকে চল বলা হয়। তাহলে চল কাকে বলা বোঝা গেল। এখানে উদাহরণস্বরূপ যেমন বইয়ের মধ্যে দেওয়া আছে, যেমন পরিবারের দৈনিক খরচ যেটা এটা, তারপর এটা একটা চলো, উদাহরণস্বরূপ লিখে নাও। উদাহরণ, পরিবারের দৈনিক খরচ একটি চল। আর কি হতে পারে চল? আর চল হতে পারে হচ্ছে তোমার ছাত্রছাত্রীদের ওজন,
বা পরিবারের সদস্য, ছাত্রছাত্রীদের ওজন না, পরিবারের সদস্য, পরিবারের সদস্য সংখ্যা, ছাত্রছাত্রীদের ওজনও হবে, ছাত্রছাত্রীদের ওজন, তারপর হচ্ছে দোকানে দৈনিক লাভ, দোকানে দৈনিক লাভ, এরকম ধরনের যে তথ্যগুলো বা লক্ষণগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি চল। এই চল আবার দু রকমের হয়, একটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক, আর একটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক বলতে যেটা তোমার পরিবর্তন, মানে তোমার কি বলবো, আলাদা আলাদা বিচ্ছিন্ন রকমের হয়, ঠিক আছে? এক একটা দেশে এক এক রকম। যেমন ধরে নাও বিচ্ছিন্ন চলকের নদীর সংখ্যা, দেশে, উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি, দেশে নদীর সংখ্যা, এটা কিন্তু একটা চলক, কিন্তু এক একটা দেশে এক এক রকমের নদীর সংখ্যা হয়। আমাদের দেশে যতগুলো নদী আছে, আর একটা দেশে অন্য সংখ্যার নদী আছে, আর একটা দেশে আর এক সংখ্যার নদী আছে, তাই এগুলোকে বলা হয় তোমার বিচ্ছিন্ন চলক, ঠিক আছে? আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেমন মনে করো ছাত্রছাত্রীর ওজন, ছাত্র ছাত্রীর ওজন, এই ওজনটা মোটামুটি ভাবে প্রত্যেকেরই একই রকমের হয়, ঠিক কি না? মানে খুব কমই আছে যে এত বছর থেকে এত বছরের মধ্যে গোটা বিশ্বেই বলো না কেন, তাদের ছাত্রছাত্রী হোক বা বাচ্চারা হোক, তাদের ওজনটা কিন্তু প্রায় একই রকমেরই হয়, ব্যতিক্রমে দুই একটা বাদে। তাই আমরা এগুলোকে বলে থাকি অবিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পেরেছো? চলো, অবিচ্ছিন্ন চলো আর বিচ্ছিন্ন চলো। এরপরে যে পার্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গুণ। এ তো গেল চলো, এবার আমি শেখাবো গুণ। এরকম টাইপের, মানে তোমরা বলবে এটা কেন আলোচনা হচ্ছে, পরীক্ষা এটা দিয়ে অবজেক্টিভ আছে, তাহলে তোমরা কোনটা চলো কোনটা গুণ তোমরা নিজেরাই বুঝতে পারবে। আরেকটা আমি কথা বলে দেবো, সেটা হচ্ছে এই যে পরিবারের দৈনিক খরচ একটি চলো, এই চলো বলা হচ্ছে কেন? কারণ এটি পরিমাপযোগ্য, এটি পরিমাপযোগ্য, এটা মাথায় রাখবা। মানে অর্থাৎ পরিবারের দৈনিক খরচ এটা পরিমাপ করা যায়, পরিবারের সদস্য সংখ্যা পরিমাপ করা যায়, ছাত্রছাত্রীদের ওজন পরিমাপ করা যায়, তাই সেগুলো হচ্ছে চল। আর গুণ যেটা, সেটা এই চলর মতনই, কিন্তু সেই পরিমাপযোগ্য নয়। পরিমাপযোগ্য নয় এরকম লক্ষণকে আমরা গুণ বলে থাকি। এখানে হচ্ছে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে, ওখানটাতে হবে পরিবর্তনশীল, পরিমাপ করা যায় না এরকম লক্ষণকে আমরা গুণ বলে থাকি। তাহলে গুণ কাকে বলে? উত্তর লিখবে যা পরিমাপ করা যায় না, যা পরিমাপ করা যায় না এমন পরিবর্তনশীল লক্ষণকে গুণ বলে। যেমন কি হবে, মনে করো আমাদের ঘরে লাইট জ্বলছে, সুইচ আছে, এই সুইচের দুটো অবস্থা, একটা অন একটা অফ, দেখো পরিবর্তনশীল, কিন্তু এইটাকে কি পরিমাপ করতে পারবা? অন অফটাকে পারবে না, তাই এই অন অফটাকে আমরা বলবো এখানটাতে গুণ। একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, পরীক্ষার নাম্বার কত পেয়েছে সেটা পরিমাপযোগ্য, সেটা চলো, কিন্তু সে যে গ্রেডটা পেয়েছে সেটা কিন্তু পরিমাপযোগ্য নয়, ঠিক আছে? সেহেতু তার প্রাপ্ত গ্রেডটা কিন্তু একটা ধরনের গুণ, মনে থাকবে। তো এইভাবে আমরা চল এবং গুণের মধ্যে পার্থক্য করতে পারি। যেমন মনে করো কোনো বাড়িতে সদস্য সংখ্যা কত আছে সেটা পরিমাপযোগ্য, সেটা চলো, কিন্তু তার মধ্যে পুরুষ আর মহিলা সেটা পরিমাপযোগ্য নয়, পুরুষ অথবা মহিলা, এইটা হচ্ছে লক্ষণ, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটা চলর মধ্যেই কিছু লক্ষণ থাকে যেটাকে আমরা গুণ বলে থাকি। এরকম ধরনের প্রশ্ন তোমাদের পেজ নাম্বার দেখে নেবে
অবজেক্টিভে আছে, আমি উদাহরণস্বরূপ একটা বলে নিই। পেজ নাম্বার 162 পাতা, একদম লাস্ট অঙ্কটা দেখবে, সেখানে ই নাম্বার অঙ্কটা 9-এর ই। নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ আর কোনগুলি চল নির্দেশ করে লিখি। দেখো প্রথমটা বলেছে পরিবারের জনসংখ্যা, মানে সদস্য সংখ্যা। আচ্ছা এখন কি বললাম, সদস্য সংখ্যা পরিমাপযোগ্য লক্ষণ একটা, তাই আমি তাকে কি বলবো, চল। 2 নম্বর বলেছে দৈনিক তাপমাত্রা, প্রতিদিনকার তাপমাত্রা পরিমাপযোগ্য। আজকে 20 ডিগ্রি, সামনের দিন 25 ডিগ্রি, তারপরের দিন 35 ডিগ্রি, বিভিন্ন রকম উষ্ণতা হয়ে থাকে, তাহলে এটাও পরিমাপযোগ্য, অর্থাৎ এটাও চল। শিক্ষাগত মান, শিক্ষাগত মান উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত বা অশিক্ষিত, তাহলে এগুলো কি পরিমাপযোগ্য? এটা পরিমাপযোগ্য নয়, ঠিক আছে, তাই শিক্ষাগত মানটা হবে গুণ। মাসিক আয়, মাসিক আয়টা আবার কি হবে, মাসিক আয় চল, কারণ এক একজনের এক রকম আয় হয়, আয়টা পরিমাপযোগ্য। আবার মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, আমি একটু আগেই বললাম, প্রাপ্ত গ্রেড যেটা, নম্বরটা কিন্তু পরিমাপযোগ্য, নম্বরটা কিন্তু বিভিন্ন রকম পরিবর্তনশীল, সেই জন্য আমরা তাকে বলবো চলো, কিন্তু তার প্রাপ্ত গ্রেড যেটা, সেটা পরিমাপযোগ্য নয়, সেটা তার একটা কি, সেটা তার একটা গুণ, ঠিক আছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেডটাকে আমরা বলে থাকবো গুণ। তো এই ছিল আমার মোটামুটি প্রথম বিষয় আলোচনা। এবার দ্বিতীয় বিষয় যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী নিয়ে। এটা আমি মিটিয়ে দিলাম। দেখো আমি তোমাকে আগেই বললাম শ্রেণী হচ্ছে দু রকমের, তাই তো। একটা হচ্ছে তোমার শ্রেণী দু রকমের বলছি, সরি, মানে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক যেটা, সেই পরিসংখ্যা বিভাজন ছক দু রকম ভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে সাধারণ পরিসংখ্যা বিভাজন ছক, আর একটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক, যেটা আমি এখানে করে দিয়েছিলাম। এই শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক, শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যে যে শ্রেণী কতটা আছে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই শ্রেণীকে দু রকম ভাবে প্রকাশ করা যায়, শ্রেণীকে দু রকম ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুত পদ্ধতি, আর একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আচ্ছা বহির্ভূতটা আগে লিখি, কারণ বহির্ভূতটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুত পদ্ধতি। এই আমরা দুই রকম ভাবে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর শ্রেণী অন্তর্ভুত পদ্ধতিতে শ্রেণী প্রকাশ করতে পারি। তো শ্রেণী জিনিসটা কি আমাকে আগে সেটা জানতে হবে। আচ্ছা আমি তোমাকে এখানে যে বিষয়টা বললাম, যে এই যে কাঁচা তথ্যগুলো যদি ভ্যারাইটিস রকমের হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমি যদি একটা একটা করে লিখি, তাহলে আমাকে দেখা যাচ্ছে 100 রকমের হচ্ছে, তাহলে আমার 100টা পরপর দাগ রাখতে হবে, তাহলে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে অসুবিধা হতে পারে। তো সেগুলোকে অনেকগুলো সংখ্যাকে একটার মধ্যে নিয়ে আসাকে বলা হয় শ্রেণী। এই শ্রেণী বানানোর কিন্তু কিছু নিয়ম আছে, মানে অনেকগুলো সংখ্যাকে একটা গ্রুপ বানিয়ে দেবো আমি, শ্রেণী মানে গ্রুপ। তো সেই গ্রুপটা বানানোর কিন্তু নিয়ম দু রকমের, একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত আর একটা শ্রেণী অন্তর্ভুক্ত। দেখো আমি শ্রেণী বহির্ভূতটা বানিয়ে তোমাকে দেখাচ্ছি। শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে আমি একটা শ্রেণী নিচ্ছি 1 থেকে 10। দেখো 1 থেকে 10 এর মধ্যে মোট কতটা সংখ্যা আছে? মোট 10টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা সংখ্যা আছে, মানে 10টার একটা গ্রুপ বানানো হয়েছে, ঠিক। শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে ঠিক তার পরের শ্রেণীটা আমি যখন বানাবো, এখানে যেটা শেষ হলো এখানে সেখান থেকেই শুরু হবে, অর্থাৎ 10 থেকে 20, ঠিক আছে। তারপর হচ্ছে সরি, এটা 1 থেকে হবে না, এটা 0 থেকে হবে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, অর্থাৎ এই যে শ্রেণীগুলো আমি বানালাম, এই শ্রেণীগুলো মানে এক একটাতে একটা গ্রুপ বানানো হয়েছে, তার মধ্যে কি করা হচ্ছে, সর্বনিম্নটা আর সর্বোচ্চটাকে দুই প্রান্তীয় সীমা রূপে দেখানো হয়েছে।
শূন্য আর 10, তার মাঝখানে সব সংখ্যাগুলো আছে। অর্থাৎ এই শ্রেণীর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 সবাই এর মধ্যে আছে। আশা করি বুঝতে পেরেছো। 10 থেকে 20, 20 থেকে 30, অর্থাৎ এখানে যেটা শুরু মানে শেষ, পরের লাইনে সেখান থেকে শুরু হয়। এটা হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর শ্রেণী অন্তর্ভূত পদ্ধতির নিয়মটা হচ্ছে, মনে করো 1 থেকে 10, অর্থাৎ যেখানে শেষ হলো ঠিক তার পর থেকে পরের লাইনে শুরু হবে। অর্থাৎ 11 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এইটা হলো শ্রেণী বহির্ভূত। তো প্রসঙ্গত আমি বলে রাখি, শ্রেণী বহির্ভূতকে শ্রেণী অন্তর্ভূতকে আমরা শ্রেণী বহির্ভূত বানাতে পারি। সেটা বানানোর একটা নিয়ম আছে, এটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, আমি আগে একটা পরিসংখ্যা বিভাজন ছক শ্রেণী দিয়ে বানিয়ে দেখাই, তারপরে আমরা কি করে শ্রেণী অন্তর্ভূতকে শ্রেণী বহির্ভূত বানাতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো শ্রেণী সম্বন্ধে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি বললাম, 0 থেকে 10, 10 থেকে 20, অর্থাৎ এখানে যেটা শেষ পরের লাইনে ঠিক সেখান থেকেই শুরু, সেইটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর শ্রেণী অন্তর্ভূত পদ্ধতির ক্ষেত্রে নিয়ম কি, যেটা শেষ পরের শ্রেণীতে তার পরের লাইন থেকে তার পরের সংখ্যাটা থেকে শুরু হয়ে থাকে, সেটা হলো শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি। আচ্ছা, এটা আমি মিটিয়ে দিয়ে এবার আমি তোমাদেরকে একটা পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করে দেখাবো, যেটা তোমাদের হবে শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক। সাধারণত দেখবে তোমাদের যদি এরকম কাঁচা তথ্য পরীক্ষাতে দিয়ে দেয় এবং তোমাকে একটা শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে দেয়, তাতে যদি শ্রেণী বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করে দেয়, মানে ওরাই বলে দেবে যে তোমাকে কটা শ্রেণী বানাতে হবে। প্রসঙ্গত আমি তোমাকে একটা অঙ্কই বলে দিচ্ছি, সেখানে তুমি দেখলেই দেখতে পাবে শ্রেণীটা উল্লেখ করে দেওয়া আছে। অনুশীলনীতেই দেখো 161 পাতা 11.1, 1 নম্বর অঙ্কটাতে দেখবে অনেকগুলো কাঁচা তথ্য দেওয়া আছে। 40টা পরিবারের প্রত্যেকটা পরিবারের শিশু সংখ্যা। তারই নিচে দেখো তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো 0 থেকে 2, 2 থেকে 4 দেখো উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ তখন তোমাকে আর অত ভাবার কোনো বিষয় থাকবে না, শ্রেণী তো বানিয়ে দিয়েছে, তুমি পরিসংখ্যা বিভাজন ছক আরামসে প্রস্তুত করে ফেলতে পারবে। কিন্তু যদি কাঁচা তথ্যে সবসময় শ্রেণী বলে দিয়ে নাও থাকতে পারে, যদি বলে দেওয়া না থাকে তখন আমরা কি করে এই শ্রেণী কটা নেব এবং শ্রেণী সীমা যেটা, ওই যে আমি যেটা দেখালাম শ্রেণীর, তার আলোচনা করতে আমি ভুলে গিয়েছিলাম, আমি বলে দিই। মনে করো 0 থেকে 10 পর্যন্ত লিখেছিলাম, এগুলোকে বলা হয় শ্রেণী সীমা। শ্রেণী সীমা, ঠিক আছে। এটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমা, আর এটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা। এটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা, এটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঊর্ধ্ব শ্রেণী সীমা, এটা দুটো ক্ষেত্রে, শ্রেণী অন্তর্ভুক্তই হোক আর শ্রেণী বহির্ভূতই হোক না কেন, এগুলোকে শ্রেণী সীমা বলা হয়ে থাকে। সীমা আবার সীমানাও আছে, পরে আলোচনা করছি আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত। সীমা কাকে বলে আর সীমানা কাকে বলে। তো এখন আপাতত মনে রাখবা, একটা শ্রেণীর যে প্রান্তীয় সংখ্যা দুটো আছে, তার বাম দিকেরটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা আর ডান দিকেরটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমা। তো এই প্রসঙ্গে আমার এখানটাতে আমাকে এই শ্রেণীটা যে বানাতে হবে, তার নিম্ন শ্রেণী সীমা ঊর্ধ্ব শ্রেণী সীমা আমি জানি না সেটা কত, সেটা আমাকে নিজেকেই বানিয়ে নিতে হবে। ঠিক আছে, কি করে বানাবে? এই শ্রেণী সীমা বানানোর জন্য তোমাকে আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ মানটা কত ছিল সেটা আগে লিখতে হবে। সর্বোচ্চ মান কত ছিল বলতো, এখানে 275। আর সর্বনিম্ন মান কত ছিল? সর্বনিম্ন মান এখানে ছিল 75। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি, তাহলে সেই বিয়োগফলকে বলা হয় প্রসার। 275 থেকে 75 বাদ, মানে বেরোলো তোমার 200। এবার তুমি তোমার ইচ্ছা মতন তুমি কটা শ্রেণী নিবা সেটা তুমি নিজেই ভাবতে পারো। ঠিক আছে, ওই তুমি কটা শ্রেণী নিবা যেটা, সেটাকে বলা হয় শ্রেণী অন্তর, মানে
মানে তুমি একটা পরিসংখ্যান বিভাজন ছকের মধ্যে শ্রেণী মানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম কখানা শ্রেণী নিবা। যত শ্রেণী নিবা সেই সংখ্যাটাকে বলা হয় থাকে শ্রেণী অন্তর। আমাকে আগে জানতে হবে, তোমাকে আগে মনে করতে হবে যে আমি কটা শ্রেণী অন্তর নিব। মনে করো আমি এখানে কথা বলছি, আমি 6টা শ্রেণী অন্তর নিব। এই শ্রেণী অন্তর নেওয়ারও আবার নিয়ম আছে। শ্রেণী অন্তর কিন্তু কখনোই 5-এর কম আর 30-এর বেশি হওয়া চলবে না, ঠিক আছে? আচ্ছা, 5-এর কম হলে কি হবে? অনেক ভ্রম শূন্যতা সৃষ্টি হবে, মানে ভ্রম শূন্যতা যেটা সেটা থাকবে না, মানে ভ্রম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই 5-এর কম কখনোই নেবে না শ্রেণী, 1। আর 2 হচ্ছে 30-এর বেশি। আচ্ছা, আমরা শ্রেণীটা বানাচ্ছি কেন? যাতে আমাদের সময় সাশ্রয় করা যায়, সময়কে বাঁচানো যায়। তাহলে আমি যদি 30-এর বেশি শ্রেণী বানিয়ে ফেলি তাহলে তো আমার সেই শ্রমের আবার সেই সমস্যাটা দেখাই দেবে, ঠিক কি না? অর্থাৎ আমার যে সময় সাপেক্ষ ব্যাপারটাকে কমানোর জন্য যে শ্রেণী সীমা পদ্ধতি বা শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক আমরা প্রস্তুত করছি, সেটা কাজে কাজ হবে না। তাই আমরা 30-এর বেশি আর 5-এর কম কখনোই শ্রেণী অন্তর বানাবো না। শ্রেণী অন্তরটাকে রাখবো 5 থেকে 30-এর মধ্যে। আমি এখানটাতে 6টা নেব, ধরে নিলাম। শ্রেণী অন্তর নিলাম, ধরি, শ্রেণী অন্তর নেব, ধরি। এগুলো লিখতে হয় না, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। শ্রেণী অন্তর নেব 6টি। তাহলে তোমাকে কি করতে হবে? অতএব এদের মাঝের শ্রেণীর দৈর্ঘ্য মানে কি? ওই যে তোমাকে 0 থেকে 10 বললাম না, এর মাঝে যতগুলো সংখ্যা আছে সেটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? তো এই শ্রেণী দৈর্ঘ্যটাকে কত নেব সেইটা বোঝার জন্য তোমাকে এবার কি করতে হবে? শ্রেণী দৈর্ঘ্যটা বের করার জন্য এখানে 200-কে তোমাকে ওই 6 দিয়ে ভাগ করতে হবে। চলো ভাগ করে দেখা যাক কত বের হচ্ছে। 3, 6, 18, 10 থেকে 1 গেল 2, আবার 6, 0, 3, 6, 3, 6, আবার 18, 10 থেকে 1 গেল 2, 10 এর জন্য 0, আবার 3, 6, আর দরকার নেই করা, এটা ছেড়ে দাও। এবার এই যে এখানে যে মানটা বেরোলো সেটা 33.3 বেরিয়েছে। পাশে একটা আসন্ন মান চিহ্ন দিয়ে তুমি তো এরকম ভাবে শ্রেণী দৈর্ঘ্য নিতে পারবে না। শ্রেণী দৈর্ঘ্য নেওয়ারও কিন্তু আবার কিছু নিয়ম আছে। তুমি যে কোনো শ্রেণী দৈর্ঘ্যই নিতে পারো, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা বলে থাকি স্টুডেন্টদেরকে যে শ্রেণী দৈর্ঘ্যটা এমন নেবা যাতে পরবর্তী সময়ে ভাগ করতে যাতে সুবিধা হয়। যেমন 10-এর গুণিতক বা 5-এর গুণিতক গুলো নিলে সব থেকে ভালো হয়। তুমি 5 নিতে পারো শ্রেণী দৈর্ঘ্য, তুমি 10 নিতে পারো, তুমি 15 নিতে পারো, 20 নিতে পারো, 35 নিতে পারো, 30 নিতে পারো। দেখো এগুলো সব 5-এর গুণিতক, কিছু আবার 10-এরও গুণিতক আছে। 5-এর গুণিতক মানে 10-এর গুণিতক হবে। আবার তুমি চাইলে 2, 3ও নিতে পারো, 7, 9 এগুলো শ্রেণী দৈর্ঘ্য নিতে পারো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমাকে বানাতে বলে তা তুমি চেষ্টা করবা সেটা যাতে 5-এর গুণিতকে হয়। তাহলে কি হবে? তাহলে তোমার পরবর্তী সময় যদি আরো কিছু অ্যান্সার চাই, অনেক কিছু আছে, পরিসংখ্যা ঘনত্ব আছে, শতকরা পরিসংখ্যা আছে, ঠিক আছে, আপেক্ষিক পরিসংখ্যা আছে, অনেক কিছু বের করতে হয় এবং সেগুলো বের করার ক্ষেত্রে তোমার অনেক সুবিধাও হবে। মধ্যমান বের করতে হয়, অনেক কিছুই আছে। এই জন্য তোমাদের সবসময় শ্রেণী দৈর্ঘ্যটা 5-এর গুণিতকে নেওয়ারই চেষ্টা করবে, ঠিক আছে? তো 33-এর কাছাকাছি 5-এর গুণিতক সংখ্যা কোনটা? একটা 30 আছে আর একটা 35 আছে। তো 35টা কিন্তু কাছে হচ্ছে, তাই আমরা এখানে শ্রেণী দৈর্ঘ্যটাকে 35 হিসেবেই ধরব। মনে থাকবে? তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্যটাকে ধরলাম কত? 35। অর্থাৎ যে শ্রেণী, সেই শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমা আর ঊর্ধ্ব শ্রেণী সীমার মাঝে মোট 35 খানা সংখ্যা। এইটা হলো প্রথম পার্ট। এবার হচ্ছে আমরা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা কোথা থেকে শুরু করব? 0 থেকে শুরু করব? অযথা আমরা 0 থেকে শুরু করব না। কেন? আমি যদি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে 35 হবে প্রথম শ্রেণীতে। তাহলে দেখো প্রথম শ্রেণীতে কোনো তথ্যই বসবে না। ট্যালি যে দেব 0 থেকে 35 এর মধ্যে কোনো তথ্যই বসবে না। কেন বসবে না? কারণ সর্বনিম্ন মান আছে 75 থেকে, ঠিক কি না বলো? তাই সবসময় 0 থেকে শুরু করতে হয় না, মনে থাকবে? তাহলে শুরু করবো কোথা থেকে? 75 আছে, তার মানে 75 থেকে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, তুমি যখন শ্রেণী বানানো শুরু করবে, শ্রেণী বানানো শুরু করা মানেই এখানে যেটা সর্বনিম্ন সেইটা থেকে শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার সুবিধা মতন 75-এর আগে, পরের কিন্তু নিলে হবে না, আগে 75-এর আগে 74 আছে, 72 আছে, 73 আছে, 71 আছে, 70 আছে, তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব সবসময় চেষ্টা করবে রাউন্ড ফিগারে সর্বনিম্ন মানটা নেওয়ার, ওই সেই আবার ক্যালকুলেশনের সুবিধা। যেমন এখানে 75 থেকে আছে, কিন্তু আমি ধরবো হচ্ছে 70 থেকে শ্রেণীটাকে। মনে থাকবে, এই হলো মোটামুটি ভাবে আমাদের শ্রেণী বানানোর প্রথম, যদি বলে না দেওয়া থাকে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তুমি নিজে নিজেই শ্রেণী বানাতে পারবে এবং তোমার সেই অঙ্কটাতে কোনো রকম তোমাকে বেগ পেতে হবে না ক্যালকুলেশনের পার্টে। আর তুমি যদি উল্টো পাল্টা মান ধরে নাও তাহলে দেখবে লাস্টে গিয়ে তোমার ক্যালকুলেশন করতে গিয়ে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমি এই পার্টটা মিটাচ্ছি, এইটুকুন পার্টটা 35 তো আমরা পেয়ে গেছি, এই পার্টটা মিটিয়ে আমি ছকটা বানাবো। এবার মোট 6খানা আমার লাগবে। তো শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক, ঠিক আছে, এখানে আমাদের মোট পার্ট লাগবে একই রকম তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা যেটা সেটা হবে দৈনিক পরিসংখ্যা, দৈনিক খরচ, দৈনিক খরচ, খরচের শ্রেণী, দৈনিক খরচের শ্রেণী যেটাকে আমরা x রূপে ধরবো, এটা শ্রেণী রূপে, ঠিক আছে। আর তারপরটা হচ্ছে ট্যালি, তারপরটা হচ্ছে পরিসংখ্যা, আমরা বলেছি পরিসংখ্যাকে আমরা f রূপে ধরি, ফ্রিকোয়েন্সি হিসেবে। আচ্ছা, এবার আমাদের এখানে শ্রেণী বানানোর নিয়ম, শ্রেণী আমি কি থেকে নেব বলেছিলাম, মনে আছে? শ্রেণী আমরা নেব হচ্ছে 70 থেকে শুরু করব। কেন? এখানে 75 আছে, আমরা রাউন্ড ফিগারে সর্বদা রাখার চেষ্টা করি, তাহলে 70 থেকে। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম এখানে? 35, তাই 70 থেকে 35 মানে হচ্ছে 105। দেখো আমাদের একটা শ্রেণী বানানো হয়ে গেছে। এবার এখানে একটা বিষয় তোমাকে ভাবতে হবে, তুমি শ্রেণী অন্তর্ভুক্ত রাখবে না বহির্ভূত রাখবে? তুমি শ্রেণী অন্তর্ভুক্ত, আমি এটা শ্রেণী বহির্ভূতই বানাচ্ছি, যখন তোমাকে নিজেকে শ্রেণী বানাতে দেবে তখন সেক্ষেত্রে শ্রেণী বহির্ভূত দিয়েই বানাবে। শ্রেণী অন্তর্ভুক্ততে ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, পরে আবার শ্রেণী বহির্ভূত নিজেকে করতেই হয়, শ্রেণী বহির্ভূতটাই বেশি কাজে লাগে, পরবর্তী অঙ্কগুলো বসতেও কিন্তু তোমার শ্রেণী বহির্ভূতটাই বেশি কাজে লাগবে। তোমরা যখন গ্রাফের মধ্যে ইয়েগুলো বসাবে, বহুভুজ অঙ্কন করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখবে শ্রেণী বহির্ভূতটাই বেশি কাজে লাগছে। শ্রেণী অন্তর্ভুক্ত থাকলেও সেটাকে তোমাকে শ্রেণী বহির্ভূততে বানিয়ে নিতে হয়, ঠিক আছে। তাই তোমাকে যদি শ্রেণী বানাতে হয় তাহলে সর্বদা শ্রেণী বহির্ভূতই বানাবে, শ্রেণী অন্তর্ভুক্ততে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে শ্রেণী বহির্ভূত মানে কি? 105, তাহলে 105 থেকে আমি তাহলে আবার 35 ঘর, 105 থেকে 135, 35 মানে হচ্ছে 140, আবার 140 থেকে 35 মানে 175, এইভাবে আমরা করে যাব কতদূর পর্যন্ত? যতক্ষণ না 275 পার হচ্ছে ততক্ষণ ধরে আমাকে শ্রেণীগুলো বানাতে হবে। 175 এর সঙ্গে আবার 35, 5 5 10 0, হাতে 1, 7 3 10 1 1 210, 210 এর পর আবার 35, 210 এর পর আবার 35 মানে 245, 245 এর পর আবার 35, 245 তার সঙ্গে 35 মানে হচ্ছে তোমার 5 5 10 0, 280। দেখো 275টা পেরিয়ে গেছে, পেরিয়েছে। এবং দেখো মোট শ্রেণী কটা হয়েছে? 1 2 3 4 5 6, এই 6টাকে বলা হয় শ্রেণী অন্তর। এবার এই শ্রেণী বানানোর পর, শ্রেণী বানানো তোমার হয়ে গেল, শ্রেণী বানানোর জন্য যে যে স্টেপগুলো বলেছি সেগুলো অ্যাপ্লাই করবা। এবার আমরা ট্যালি মার্ক তৈরি করব। এই ট্যালি মার্কগুলো গোনার কিন্তু নিয়মটা একটু আলাদা। এই ট্যালি মার্কগুলো কি করবা? তোমাদের বইয়ে যখন থাকবে তোমরা হাতটা ব্যবহার করবে, বা হাতটা পরপর ট্যালি মার্কগুলো যেখানে যেটা বসবে। আচ্ছা, 145 কোন ঘরে আছে? আমি এইভাবে লম্বা লম্বা করে করছি, আমার করতে সুবিধা হবে। প্রথমে আছে 145 কোন ঘরটাতে হবে? 140 থেকে 175 এর মধ্যে, এখানে বসবে। তারপর 190 কোথায় আছে? 175 থেকে 210 এর মধ্যে, ট্যালি দাও। তারপর 150 কোথায় আছে? 140 থেকে 175 এর মধ্যে, আবার ট্যালি দাও। 110 কোথায় আছে? 105 থেকে 140 এর মধ্যে, এখানে একটা দাগ দাও। তারপর কত আছে? 150 কোথায় বসবে? 140 থেকে 175 এর মধ্যে। তারপর 200 কোথায় বসবে?
200 বসবে 175 থেকে 210 এর মধ্যে। 175 কোথায় বসবে? এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদেরকে বলবো, এই 175 এরকম ধরনের যখন বিষয়গুলো আসবে, আচ্ছা দেখো লক্ষ্য করো 175 এখানেও আছে এখানেও আছে, এটা শ্রেণী বহির্ভূততেই পাবে। যখন এরকম ধরনের সমস্যা পড়বে তখন শ্রেণী কোথায় ট্যালিটা দেবে? 175টা যখন বসাবো, এই ক্ষেত্রে নিয়ম সাধারণত উপরের যে শ্রেণীটাতে 175 আছে সেইটাতে কিন্তু 175টা নেই, এটা একটা শ্রেণী সীমা। এখানে কিন্তু 174 পর্যন্ত সংখ্যা আছে, 175 সর্বদা নিচেরটাতে, অর্থাৎ যে মানটা মানে একই রকম থাকে তার নিচের মানটাতে 175টাকে ধরা হয়, উপরটাতে ধরা হয় না, মনে থাকবে। অর্থাৎ 175টা তাহলে আমরা কোনটায় বসাবো? উপরটাতে না নিচেরটাতে? নিচেরটাতে বসাবো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই 175টা বসবে এই ঘরে। তারপর আবার 75 আছে, 75 70 থেকে 105 এর ঘরে। তারপর 200 আছে, 200 200 200 140 থেকে না 175 থেকে 210 এর ঘরে। তারপর 225 আছে, 225 হচ্ছে তোমার 210 থেকে 145 এর মাঝে। 145 আছে, সেটা 140 থেকে 175 এর মাঝে। চারটে হয়ে গেল, 5 নম্বর দাগ হলে আমি কাটবো, এটা 145 বসলো। তারপর 175 বসবে তোমার হচ্ছে আবার 175 আছে, তাহলে আবার নিম্নতে বসবে অর্থাৎ এখানে। তারপর 110 বসবে হচ্ছে 105 থেকে 140 এর মাঝে। তারপর 125 বসবে আবার সেই 105 থেকে 140 এর মাঝে। তারপর 75 70 থেকে 105 এর মাঝে। 75 70 থেকে 105 এর মাঝে, আবার 75 70 থেকে 105 এর মাঝে। তারপর 90 হচ্ছে তোমার 70 থেকে 105 এর মাঝে, মাঝখানে একটা কেটে যাবে। তারপর 225 মানে হচ্ছে তোমার 210 থেকে 245 এর মাঝে। 245 থেকে 80 এর মাঝে। তারপর 250 হচ্ছে তোমার 245 থেকে 80 এর মাঝে। তারপর হচ্ছে 200 হচ্ছে 175 থেকে 210 এর মাঝে। তারপর 150 140 থেকে 175 এর মাঝে, কেটে গেল। তারপর হচ্ছে 125 বসবে তোমার 125 বসবে 105 থেকে 140 এর মাঝে। তারপর হচ্ছে 125 আবার 125 আছে, তার মানে আবার 105 থেকে 140 এর মাঝে। তারপর আছে 225 বসবে হচ্ছে তোমার 210 থেকে 245 এর মাঝে। তারপর আবার 190 বসবে 175 থেকে 210 এর মাঝে। তারপর আবার 190, তার মানে ওই ঘরে। তারপর আবার 125 বসবে 105 থেকে 140 এর মাঝে। তারপর আবার 175 বসবে হচ্ছে নিচেরটাতে বসে। তারপর হচ্ছে আবার 110 বসবে তোমার 70 থেকে 105 থেকে 140 এর মাঝে। তারপর দেখো 150 বসবে 140 থেকে 175 এর মাঝে। তারপর 110 বসবে হচ্ছে 105 থেকে 140 এর মাঝে। তারপর হচ্ছে আবার 140 থেকে 175 এর মাঝে। তারপর 225 বসবে হচ্ছে তোমার 210 থেকে 245 এর মাঝে। তারপর 175 বসবে তোমার হচ্ছে আবার সেই নিচে, এটা কেটে যাবে। তারপর হচ্ছে আবার 175, তারপর হচ্ছে আবার 110 মানে 105 থেকে 140 এর মাঝে। 110 হয়ে গেল। তারপর 90 বসবে 70 থেকে 105 এর মাঝে। 125 বসবে 105 থেকে 140 এর মাঝে, মানে কেটে যাবে। তারপর আবার 90 70 থেকে 105 এর মাঝে। তারপর আবার 150 140 থেকে 175 এর মাঝে আবার কাটবে। তারপর আবার আছে 150, আবার ওখানে কাটবে। আবার আছে 145, মানে ওখানেই কাটবে। তারপর হচ্ছে তোমার আবার 145, মানে ওখানেই কাটবে। আবার 190 175 থেকে 210 এর মাঝে। আবার 190 75 থেকে 210 এর মাঝে। তারপর আছে 125 105 থেকে 140 এর মাঝে। 125 আবার 110, মানে ওই ঘরেই 110। তারপর হচ্ছে আবার 125, ওই ঘরেই 125। তাহলে আমাদের শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করা আমাদের হয়ে গেল। আগেটা দেখেছিলাম কতগুলো বড় হয়েছিল, এখানে আমার 6টার মধ্যেই আমাদের পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি হয়ে গেল। এতে কি হলো 5 আর 2 7, 5 আর 2 7, এখানে 5 আর 5 10 আর 3 13। তারপর হচ্ছে 5 আর 5 10 আর 11। তারপর দেখো 5 আর 5 10 আর 3 এটা আবার 13। তারপর দেখো 4, তারপর দেখো 2।
তাহলে এখানটাতে মোট করে দেখবে, এটাও কিন্তু তোমাদের সেই 50ই বেরোবে। এটার মোট 13 13 26, 26 আর 7 আর 11 সাথে হচ্ছে তোমার 18, 18 আর 4 আর 2 হচ্ছে 6, 6 6 12 8 20 শূন্য হাতে 2 2 2 4 1 5, 50। এই হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করা। আশা করি তোমাদের এইটুকুন বিষয় নিয়ে কোনো অসুবিধা হয়নি। এবার এর মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলো এবার আমরা একটা করে করব। আমি উপরের কাজ তথ্যটা এবার মিটাচ্ছি। উপরের কাজ তথ্যের কাজ আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, এবার আমাদের প্রথম যে আলোচনা, আমি তো শ্রেণী তোমাদেরকে বলে দিয়েছি শ্রেণী দু রকমের হয়, একটা শ্রেণী অন্তর্ভূত আর একটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে এর মধ্যেকার যে বিষয়গুলো আছে, আমি মুখে বলার সময় হয়তো বলে দিয়েছি, এবার সেগুলো সংজ্ঞা রূপে আমি একটু লিখে দেবো। প্রথমে হচ্ছে শ্রেণী অন্তর। শ্রেণী অন্তর কাকে বলে, সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষাতে আসে। শ্রেণী অন্তর হচ্ছে তোমার কাঁচা তথ্যগুলোকে, কাঁচা তথ্যগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এইরকম প্রত্যেক শ্রেণীকে শ্রেণী অন্তর বলে। তার মানে এই যে এটা একটা শ্রেণী, মানে এক কথা আমরা যেটাকে শ্রেণী বলি সেটাকেই বলা হয় থাকে শ্রেণী অন্তর। যেটাকে আমরা নরমাল ভাবে শ্রেণী বলি সেটাই হচ্ছে শ্রেণী অন্তর। তাহলে এই শ্রেণী অন্তর কটা আছে এখানে? মোট 6টা। এই মানে অর্থাৎ কটা শ্রেণী আছে সেই শ্রেণীকেই ওরা এক ভাষায় শ্রেণী অন্তর বলছে। এবং এই শ্রেণী অন্তরের ক্ষেত্রে এই শ্রেণী অন্তরের সর্বোচ্চ সর্বনিম্নের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শ্রেণী অন্তর কখনোই শ্রেণী অন্তর কখনোই 5-এর কম ও 30-এর বেশি হওয়া উচিত নয়। এতে ভ্রম দেখা দিতে পারে। 5-এর কম হলে তোমার ভ্রম শূন্যতা থাকবে না, আর যদি 30-এর বেশি হয় তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক শ্রম দিতে হবে অঙ্কটার পেছনে, অনেক খাটনি হয়ে যাবে। তো এই গেল আমাদের শ্রেণী অন্তর। এবার যেটা আসলো শ্রেণী অন্তর নিয়ে হলো এবার পরিসংখ্যা। আচ্ছা, শ্রেণী অন্তর যখন করলাম, এবার শ্রেণী অন্তরের মধ্যে যে একটা শ্রেণী ধরে নিই 70 থেকে 105, এর মধ্যে এইটাকে বলা হয় থাকে শ্রেণী বলো সীমা, নিম্ন শ্রেণী সীমা, আর এটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী পার্ট, এটা আমি মিটিয়ে দিলাম, পরিসংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ডান দিকে যেটা পরিসংখ্যা বিভাজন ছকে থাকে সেটাকে বলা হয় পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা, পরীক্ষার সংজ্ঞা আছে কিন্তু এগুলো। ঠিক আছে? শ্রেণী পরিসংখ্যাতে লিখবে কোন শ্রেণীর অন্তর্গত, কোন শ্রেণীর অন্তর্গত মানগুলিকে মানগুলির সংখ্যাকে শ্রেণী
পরিসংখ্যা বলে। যেমন তোমাদেরকে আমি বানিয়েছিলাম ওখানে 70 থেকে 105, 70 থেকে 105 এর মধ্যে শ্রেণী পরিসংখ্যা ছিল কত? 7। অর্থাৎ কোন শ্রেণীর অন্তর্গত যে মান, মানে 70 থেকে 105 এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো কটা আছে? কটা আছে? সেটা আছে 7টা। তাই 7কে আমরা এখানে বলবো শ্রেণী পরিসংখ্যা। ঠিক আছে? আচ্ছা, আর শ্রেণী অন্তর নিয়ে তো আলোচনা হয়ে গেছে। এবার লিখবো শ্রেণী সীমা। এই যে আমি এখানে সীমা কথাটা ব্যবহার করছি, এই শ্রেণী সীমা কাকে বলে? শ্রেণী সীমা কোন শ্রেণী অন্তরে প্রান্তস্থ, মানে প্রান্তে, মানে দুই সাইডে মান দ্বয়কে শ্রেণী সীমা বলে। এই শ্রেণী সীমা আবার দু রকমের হয়। শ্রেণী সীমা দু রকমের, একটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা আর একটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঊর্ধ্ব শ্রেণী সীমা, ঠিক আছে? যেমন ওই 0 থেকে 10, 10 থেকে 20, এই ক্ষেত্রে এইটা হলো নিম্ন শ্রেণী সীমা, আর এইটা হলো ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঊর্ধ্ব শ্রেণী সীমা, এই কথাগুলো মনে রাখতে হয়, খুব জরুরি অঙ্ক করার ক্ষেত্রে। আমরা যখন অঙ্কগুলো করবো তখন এই শব্দগুলো দেখবো আমরা ব্যবহার করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই আসলে এগুলো লিখে দেওয়া হয়। এটা হলো শ্রেণীর সীমা, ঠিক আছে? এইবার এই যে শ্রেণীর সীমা, আমি তোমাদের অঙ্ক করার সময় একটা বিশেষ দ্রষ্টব্য বলে দিয়েছিলাম। তোমার কাঁচা তথ্য যেটা থাকবে, যেমন আমাদের কাঁচা তথ্যটা ছিল 75, ঠিক কি না? আর মানে কাঁচা তথ্য সর্বনিম্ন মান ছিল 75, তো কিন্তু তবু আমি শ্রেণী সীমা বানানোর সময় দেখো এই জায়গাটা কিন্তু 0 থেকে বা 75 থেকে শুরু করিনি। ওইটা আমার সুবিধা মতো সবসময় রাউন্ড ফিগারে করতে হয় বলেছিলাম, সেই মতন তুমি নিজের মতন করেই শ্রেণীটা নিতে পারো। অর্থাৎ যেটা সর্বনিম্ন কাঁচা তথ্যতে আছে তার থেকে 2-1 ঘর আগেরও মান তুমি শ্রেণী নিম্ন শ্রেণী সীমা রূপে নিতে পারবা। এটাই হচ্ছে এইটার মূল বিষয়। এটা হলো শ্রেণীর সীমা। আচ্ছা, আমি এই পার্টটা মিটাই। এরপর যেটা আসবো সেটা হচ্ছে শ্রেণীর সীমানা। সীমানার প্রয়োজনীয়তাটা কি? এবার শ্রেণী অন্তর্ভুক্ত আর বহির্ভূত, যেহেতু দু রকমের শ্রেণী হয়, আমি তাকে এখানে শ্রেণী বহির্ভূত বানিয়েছি, ঠিক আছে? যদি শ্রেণী অন্তর্ভুক্ত বানাই, যদি আমরা শ্রেণী অন্তর্ভুক্ত বানাই, তাহলে সেক্ষেত্রে মনে করো 1 থেকে 10, 11 থেকে 20, এই ক্ষেত্রে 11, 20 এগুলোকে কি বলবো? এগুলোকে কিন্তু আমরা নরমালি শ্রেণী সীমাই বলবো। এগুলো কিন্তু শ্রেণী সীমা, ঠিক আছে? এটাকে বলা হবে নিম্ন শ্রেণী সীমা, এটাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমা, ঠিক আছে? কিন্তু যখন এই ক্ষেত্রে এটাকে নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমাও বলে, অথবা এগুলোকে কিন্তু সীমানাও বলে। দু রকমেরই এটাকে বলা যায়, সীমা বা সীমানা। সীমানাটা কি জিনিস? সীমানা মানে হচ্ছে একদম বর্ডার লাইন। বর্ডার লাইন এখানটাতে বলতে বোঝাচ্ছে 10 যেখানে শেষ, সেখান থেকেই যখন শুরু হয় তখন সেই পার্টগুলোকে বা সেই মানগুলোকে বলা হয় শ্রেণী সীমানা। কিন্তু শ্রেণী বহির্ভূতের ক্ষেত্রে এটাকে তুমি সীমাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই 10, তারপরে এই যে 11 আর 20 আছে, এই 11টা হচ্ছে শ্রেণী সীমা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। অর্থাৎ একটা নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী, অর্থাৎ একটা সীমা। কিন্তু সীমানা করতে গেলে তাহলে এটাকে নিশ্চয়ই আমাকে এরকম বানাতে হবে, অর্থাৎ এখানে যেটা শেষ এখানে সেটাই শুরু হতে হবে, সেটাকে বলা হয় শ্রেণী সীমানা। আমি তাহলে এখানে শ্রেণী সীমানার সংজ্ঞাটা লিখে দিচ্ছি। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা হচ্ছে কোন রাশি তথ্যের, কোন রাশি তথ্যের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী
মধ্যবর্তী ফাঁক, মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোন শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে শ্রেণী সীমানা বলে, শ্রেণী সীমানা বলে, বা এগুলোকে শ্রেণী সীমান্ত বলা হয়ে থাকে। এবং ক্ষুদ্রতম যে নিচের দিকের মান সেটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, আর যেটা উপরে থাকে সেটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তো কি বলছে, কোন রাশি তত্ত্বে ক্রমিক শ্রেণীগুলো মানে পরপর যে শ্রেণীগুলো আছে তার শ্রেণী সীমাগুলির মধ্যবর্তী, শ্রেণী সীমা মানে কোনটা, এই যে একটা শ্রেণী সীমা, পরেরটা শ্রেণী সীমা, এটা এই যে পরপর দুটো শ্রেণী সীমা আছে, এই শ্রেণী সীমা দুটোর মধ্যবর্তী যে ফাঁক 10 আর 11 এর মাঝে একটা ফাঁক, এক সংখ্যার ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোন শ্রেণীকে প্রসারিত করা, এই শ্রেণীটাকে একটা মানে প্রসারিত করতে হবে, আর এই 10টাকে একটা মানে প্রসারিত করতে হবে। এই প্রসারিত যে মানদ্বয় প্রসারিত করা হয় সেই সীমাদ্বয়কে শ্রেণী সীমানা বলে, মানে ওই মান দুটোকে তখন শ্রেণী সীমানা বলে। এটা তো শ্রেণী সীমা হলো, এবার শ্রেণী সীমানা এটাকে কিছুটা প্রসারিত করতে হয়, আর এই ক্ষেত্রে এটাই সীমা এটাই সীমানা। কেন? কারণ এই ক্ষেত্রে প্রসারিত করার কোনো দরকার নেই, কারণ এখানে যেখানে শুরু হয়েছে মানে শেষ হয়েছে এখানে সেখান থেকেই শুরু হয়েছে, তাই এটা সীমায় বা সীমানা দুটোই বলতে পারো। কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এগুলোকে সীমা বলা হচ্ছে। এটাকে যখন আমি প্রসারিত করব তখন এটা সীমানাতে পরিণত হবে। কি করে প্রসারিত করব এবার সেটা একটু লক্ষ্য করো, কি করে প্রসারিত আমি করছি। নিয়ম হচ্ছে এই যে 1 থেকে 10 আর 10 থেকে 20 আছে, 1 থেকে 10, 10 থেকে 20 শ্রেণী অন্তর্ভুক্তর ক্ষেত্রে এই 1 থেকে 10, 11 থেকে 20 আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে প্রথমে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা, পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। এটাকে বলা হয় ডিসটেন্স, দুটো শ্রেণীর মাঝের ডিসটেন্স। এটা তখন কি করতে হয়, 11 থেকে 10 বাদ দিতে হয়, তাহলে কত বেরোলো 1। এবার এটাকে অর্ধেক করতে হয়, d/2 মানে হচ্ছে 1/2 মানে 0.5। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার ডিসটেন্স বের করার নিয়ম। এরপর একবার এই নিম্ন শ্রেণী সীমা থেকে 0.5 বাদ দিতে হয়, তাহলে কত হবে 0.1 থেকে 0.5 বাদ দিলে এটা তো 1 থেকে 0.5 বাদ দিলে 10 থেকে 5 গেলে 5 হতে 1, 0.5 হয়। আর 10 এর সঙ্গে 0.5 যোগ করলে হয় 10.5। অর্থাৎ নিম্ন শ্রেণী সীমা থেকে 0.5টা বিয়োগ আর ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে 0.5টা যোগ। পরেরটা তো তাই করব, আছে কত 11 আর 20। 11 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে কত হবে, 10 থেকে 5 গেলে 5 হতে 1, এটা দেখো 10.5, তাহলে এটা 10.5 আর 20 এর সঙ্গে যদি 0.5 যোগ করো তাহলে 20.5। অর্থাৎ নিম্ন শ্রেণী সীমা থেকে বিয়োগ করবা আর ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে ওটাই যোগ করবা। দেখো তো এবার যেখানে শেষ হয়েছে পরের থেকে সেখান থেকে শুরু হয়েছে না, তখন এটা পরিণত হলো নিম্ন শ্রেণী সীমানা, আর এটাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। আশা করি তোমরা এরকম বুঝতে পেরেছো নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কি জিনিস। আমি এটা সূত্র তোমাদেরকে একটু লিখে দেবো, ঠিক আছে? আমি উপর দিকটা মিটাচ্ছি, সূত্রটা লিখে নাও। নিম্ন শ্রেণী সীমানা প্রথমে লিখবা, ধরি কোন শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমা ও তার ঠিক পরে নিম্ন
শ্রেণী সীমার অন্তর ডি, বুঝলা তো? এটাকে আমরা ডি ধরলাম। তাহলে সেই ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমা বের করার সূত্রটা কি হলো? শ্রেণী সীমা বের করতে গেলে আমরা কি করব? এই সীমা না বের করতে গেলে কি করব? আমরা নিম্ন শ্রেণী সীমা থেকে মাইনাস করে দেব d/2, মানে ডিসটেন্সটা যেটা তাকে 2 দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটা নিম্ন শ্রেণী সীমা থেকে বিয়োগ। আর ঊর্ধ্ব শ্রেণী সীমা যখন বের করব তখন কি হবে সূত্র? ঊর্ধ্ব শ্রেণী সীমা না বের করার সূত্র হবে ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস d/2। এই হলো আমাদের নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করার নিয়ম। এইভাবে তোমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা বের করতে পারবে। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব হয়ে গেল। মোটামুটি আমাদের অঙ্ক তো পরিসংখ্যান বিভাজন সব প্রস্তুত তোমাদেরকে আমি করে দিয়েছি। আমি শুধু ওর ভিতরকার অংশগুলো নিয়ে আলোচনা করছি। আরো কয়েকটা জিনিস আছে যেগুলো বের করা প্রয়োজন, আমি সেই সব সম্বন্ধে সংজ্ঞাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এরপর যেটা আসবে সেটাকে বলা হচ্ছে মধ্যমান। মধ্যমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যমান সংজ্ঞাটা আগে দেখো। চলের যে মান শ্রেণী সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে, ঠিক মাঝখানে থাকে, অর্থাৎ তোমাদের যে একটা শ্রেণী তার যে শ্রেণীর সীমানা আছে সেই সীমানার মাঝখানে যে মানটা থাকে তাকে ওই শ্রেণীর মধ্যমান বলে। ওই শ্রেণীর মধ্যমান। তাহলে এই মধ্যমান বের করার সূত্র কি? কোন শ্রেণীর মধ্যমান, মনে করো শ্রেণী অন্তর্ভুক্ততে আছে, তখন তোগুলোকে শ্রেণী সীমা বলবো, একটা নিম্ন শ্রেণী সীমা একটা ঊর্ধ্ব শ্রেণী সীমা, ওদের মধ্যে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় বের করা এক কথায়। মনে করো তোমার কাছে 0 থেকে 10 আছে বা 1 থেকে 10 আছে, তখন তোমার কাজ কি? এর মধ্যমান বের করা, মানে হচ্ছে এর মনে করো 11 থেকে 20 এরকম আছে, এর মধ্যমান কি করবা? এই দুটো যোগ করে 10 আর 1 এর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2। এটা হলো কোন শ্রেণীর মধ্যমান। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 11/2 5.5। এটা হবে শ্রেণী মধ্যমান, অর্থাৎ 1 আর 10 এর মাঝখানে এটা আছে। 20 আর 11 এর মাঝে আবার যখন করবা তখন 20 যোগ 11/2 করবা। এটা হলো শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2। এটা কি শুধু শ্রেণীর অন্তর্ভুক্তর ক্ষেত্রেই মধ্যমান হয়? না, শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রেও একই নিয়ম। তাই ওইটাও আমরা লিখে দিচ্ছি, কোন শ্রেণীর মধ্যমান অন্য একটা শ্রেণী, সেই ক্ষেত্রে সূত্রটা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা, মানে দু রকমই হয়, ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা বাই 2। যেমন মনে করো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে এই ক্ষেত্রে এর মধ্যমান কি করে বের করবা? 0 আর 10 এর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, মানে 5। ঠিক পরেরটা কি করে বের করবা? 20 যোগ 10, 10 যোগ 20 বাই 2, মানে 15। এইভাবে তুমি পরপর বের করে ফেলতে পারবে মধ্যমানগুলো, ঠিক আছে? অর্থাৎ এগুলো সীমানা, তাই সীমানা দিয়েও মানে যোগ, একই কাজ, যোগ করে 2 দিয়ে ভাগ, এটা করলে মধ্যমান বেরিয়ে আসে। খুব গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু, এটা পরীক্ষায় আসে। এটা গেল আমাদের মধ্যমান। এবার যেটা আসবে সেটা হচ্ছে মেটাচ্ছি। এবার যেটা আসবে সেটা শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য তো আমরা আগেই বের করেছিলাম, আমাকে মনে আছে অঙ্কটাই ওই তোমার 35 বের করেছিলাম, ওইটাকে শ্রেণী দৈর্ঘ্য বলা হচ্ছে। সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কোন শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তরকে,
সীমানা দ্বয়ের অন্তরকে শ্রেণী দৈর্ঘ্য বলে। শ্রেণী দৈর্ঘ্য বলে। এই সূত্রটা কিন্তু তোমার সীমানা দ্বয়ের কথা বলে, শ্রেণী বহির্ভূত সূত্রের ক্ষেত্রে, শ্রেণী বহির্ভূত যদি থাকে তাহলে শ্রেণী দৈর্ঘ্য তুমি বের করতে পারবে। তোমাকে যদি 0 থেকে এই 1 থেকে 10, 11 থেকে 20 এরকম দেওয়া থাকে, এই ক্ষেত্রে কিন্তু তুমি নরমালি বিয়োগ করে পাবে না, কারণ এটা শ্রেণী সীমানাতে নেই। কিন্তু সংজ্ঞাতে বলে দিচ্ছে কোন শ্রেণীর সীমানা দ্বয় এর অন্তরকে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে তোমাকে যদি এর শ্রেণী দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে তোমাকে ওই ডিসটেন্স 1 মানে 0.5, তাহলে এটা 0.5 আর এটা 10.5, এটা আবার 10.5 আর এটা 20.5, এইভাবে তোমাকে শ্রেণী সীমানা বানিয়ে নিতে হবে। তারপর তোমাকে এই দুটোর মধ্যে বিয়োগ করলে তুমি শ্রেণী দৈর্ঘ্য কত বের করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু এটা করার একটা ব্যতিক্রমী শর্টকাট নিয়মও আছে, তুমি এটা না বের করেও শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারো, আমি সেটা লিখিয়ে দেব। ঠিক আছে? এমনিতে সংজ্ঞা অনুসারে হচ্ছে কোন শ্রেণীর সীমানা দ্বয়ের অন্তরকে শ্রেণী দৈর্ঘ্য বলে। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করার সূত্র কি হবে? শ্রেণী দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। বুঝতে পেরেছো? ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই আমাদের শ্রেণী দৈর্ঘ্য বেরিয়ে আসে। এটা হচ্ছে প্রধান সূত্র আমাদের। কিন্তু দ্বিতীয়বার একটা শ্রেণী দৈর্ঘ্য বের করার সূত্র বের করছি, যেটা অন্তর্ভুতর ক্ষেত্রে শর্টকাট নিয়ম। সেটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা তার সঙ্গে যোগ 1 করে দেব। তাহলে দেখো এখানে 10.5 আমাদের শ্রেণী সীমানা বানিয়েছিলাম, দেখো 10.5 থেকে 5 বাদ দিলে কিন্তু 10 হচ্ছে, তাই না? এটা দেখো 20.5 থেকে 10.5 দিলে কিন্তু 10 হচ্ছে। কিন্তু সেটা যদি আমাদের এটা না বলে দিত, তাহলে এটা কি করে বের করতাম? তাহলে আমাদের 10 থেকে আগে 1 বাদ দিয়ে তার সঙ্গে 1 যোগ করতে হতো। দেখো 10 থেকে 1 বাদ দিলে 9 যোগ 1 10। কিন্তু যদি এটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম দিত, তাহলে তো নরমাল। এটা কিসে আছে? বহির্ভূত পদ্ধতিতে। 10 থেকে 0 বাদ দিয়ে দাও 10, 20 থেকে 10 বাদ দিয়ে দাও 10, 30 থেকে 20 বাদ দিয়ে দাও 10, 40 থেকে 30 বাদ দিয়ে দাও 10। এগুলো হলো মধ্যমান, এই সরি শ্রেণী দৈর্ঘ্য। আর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত সমান হয়। ঠিক আছে? এটা খেয়াল রাখবা। এই গেল আমাদের শ্রেণী দৈর্ঘ্য নিয়ে আলোচনা। দু রকম হয়ে থাকে, এই দু রকম সূত্র দিয়ে। আরেকটা সূত্রও আছে, এটা অনেকে ব্যবহার করে, সেটা কি জানো? আরেকটা আমি দেখিয়ে দিই তোমাকে। সেটা মনে করো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, ওই সূত্রটা লেখাবো না, তোমরা দেখে রাখো তাহলে হবে। 31 থেকে 40 এরকম আছে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমার দিকে পরপর দুটো শ্রেণী বিয়োগ করলেও শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়। ঊর্ধ্ব শ্রেণী সীমার যে দুটো সীমানা দ্বয় আছে, প্রথমটা কি আছে বলো? 10, পরেরটা কি আছে? 20, তার মানে দৈর্ঘ্য 10। 20, তার নিচেরটা কি আছে? 30, তার মানে পরেরটাও 10। 30 থেকে 40 মানে এটাও 10। এইভাবে ঠিক একই রকম করে দেখো, এই দিক থেকেও তুমি বলতে পারো। 11 থেকে 1 বাদ দিলেও দেখো 10, 21 থেকে 11 বাদ দিলেও 10, 31 থেকে 21 বাদ দিলেও 10। তুমি শ্রেণী দৈর্ঘ্য কিন্তু এরকম পরপর দুটো শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমার বিয়োগ করেও শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারো। 3 রকম পদ্ধতি আছে শ্রেণী দৈর্ঘ্য বের করার। তো শ্রেণী দৈর্ঘ্য নিয়ে আলোচনা হলো আমাদের। এবার যে বিষয়গুলো আলোচনা করব, আর 3টে জিনিস আছে। সেই 3টে জিনিস, একটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব শুনেই বোঝা যাচ্ছে, আচ্ছা আমরা ঘনত্ব কি করে বের করি? ঘনত্ব কি করে আমরা নির্ণয় করি? আমরা সাধারণত ঘনত্ব নির্ণয় করার জন্য এই রকম একটা পার্ট করে থাকি। সেটা হচ্ছে আমাদের গোটা পশ্চিমবাংলা যদি আমরা জনঘনত্ব বের করতে চাই, তাহলে আমরা কি করি? গোটা পশ্চিমবাংলার জনঘনত্ব বের করতে হলে আমাদের পশ্চিমবঙ্গের যে আয়তন, ঠিক কি না, সেই আয়তনের মধ্যে কতজন লোক বাস করে, প্রতি বর্গ মিটার হোক বা মিটারেই হয়, কতজন লোক বাস করে, সেটাকে বলা হয় পরিসংখ্যা, এই তোমার জনঘনত্ব। এরকম ভাবে আমরা জলের ঘনত্ব নির্ণয় করতে পারি। একটা জলের মধ্যে কতটা পদার্থ আছে, জলের ঘনত্ব। তারপর হচ্ছে তোমার দুধের ঘনত্ব, লোহার ঘনত্ব। এরকম আমরা সূত্র ভৌত বিজ্ঞানে করেছি, ঠিক পরিসংখ্যা ঘনত্বটাও তাই।
পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে, যে একটা শ্রেণী, সেই শ্রেণীটার মধ্যে একটা শ্রেণীর দৈর্ঘ্য আছে, তার মধ্যে মানে কতগুলোর মধ্যে সংখ্যা আছে সেটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বোঝায়। তাহলে ওই শ্রেণী দৈর্ঘ্যের মধ্যে ওইটাকে আমরা আয়তন হিসেবে ভাববো, তার মধ্যে মোট কতগুলো পরিসংখ্যা আছে তাকে বলা হয় শ্রেণী ঘনত্ব। আচ্ছা, শ্রেণী ঘনত্ব বের করার সূত্র কি? পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। মনে থাকবে, পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা ঘনত্বের সংজ্ঞাটা আগে লিখে নাও। কোন শ্রেণীবিন্যাসীতে, কোন শ্রেণী বিন্যাসীতে রাশি তথ্যের কোন শ্রেণীর পরিসংখ্যা ও ওই শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। তোমাদের পূর্বে একটা শ্রেণী আমি বানিয়ে রেখেছিলাম, সেখানে দেখো একটা শ্রেণী ছিল, আমি ধরে নিলাম মনে করো 70 থেকে 105, ঠিক আছে? এর মধ্যে পরিসংখ্যা ছিল কত? পরিসংখ্যা ছিল 7। তাহলে এই ক্ষেত্রে আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করার জন্য কি করব? পরিসংখ্যা ঘনত্ব বের করার সূত্র হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে উক্ত শ্রেণী বলতে এটা, তার পরিসংখ্যা কত আছে? 7, আর দৈর্ঘ্য কত? এবারে এটা দেখে নিবা শ্রেণী বহির্ভূত না অন্তর্ভুক্ততে আছে। আমরা করেছিলাম শ্রেণী বহির্ভূততে, তাই নরমাল বিয়োগ করলেই পেয়ে যাবে। 105 থেকে 70 বাদ 5, 10 থেকে 7 গেল 3, মানে 35। 35 কাটাকাটি করে দাও, 1/5, এটাকে দশমিক করে নিতে পারো 0.2। এটাকে বলা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব প্রতিটা শ্রেণীর ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে। এবার যেটা আসবে, এটা গেল একটা, সূত্রটা খেয়াল রাখবে, এখানে সূত্রটা লেখা আছে, এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এবার আসবে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে এটা জানতে গেলে সংজ্ঞাটা আগে লিখতে হবে। কোন শ্রেণীবিন্যাসীতে, কোন শ্রেণীবিন্যাসীতে রাশি তথ্যের কোন শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যা অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আপেক্ষিক পরিসংখ্যা বলে। দেখো এরা কিন্তু যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, সেহেতু দেখো আমার পরিসংখ্যা ঘনত্বের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম একক নাই, আপেক্ষিক পরিসংখ্যার ক্ষেত্রেও কিন্তু দেখবে কোনো একক পাবে না। উপর দিকটা আমি মিটিয়ে দিলাম। তো সূত্রটা কি হচ্ছে? অতএব আপেক্ষিক
পরিসংখ্যা বের করার সূত্র হচ্ছে কি বলছো, কোন শ্রেণী বিন্যাসিতে রাশি তথ্যের কোন শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা। মনে করো তুমি একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব এই আপেক্ষিক পরিসংখ্যা বের করতে চাইছো। আমি ধরে নাও ওখানটাতে করেছি 70 থেকে 105 এর 70 থেকে 105 এর মাঝে তোমার 7 ছিল, তাই না পরিসংখ্যাটা? আর ওই ক্ষেত্রে মোট পরিসংখ্যাটা কত ছিল? 50 ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সূত্রটা হচ্ছে যে তুমি যে শ্রেণীটা করছো তার পরিসংখ্যাটা বসবে উপরে আর মোট পরিসংখ্যাটা বসবে নিচে। এই হচ্ছে ব্যাপার। তুমি যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করবে সেই শ্রেণীর পরিসংখ্যাটা উপরে বসাবা আর নিচে মোট পরিসংখ্যা বসাবা। এটাকে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে অ্যানসার। দশমিক দিয়ে 0, 50 থেকে 50, 0 7 থেকে 5 2, দশমিকের জন্য 4 50 এ 200। তাহলে 0.14 এটা হবে তাহলে পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে, এরপরে যেটা আসবে এটা গেল আপেক্ষিক পরিসংখ্যার সংজ্ঞা। এরও কোনো একক হয় না। আপেক্ষিক পরিসংখ্যার পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার শতকরা পরিসংখ্যা। শতকরা পরিসংখ্যা, তুমি যদি আগে আপেক্ষিক পরিসংখ্যা বের করে রাখো তাহলে তাকে নরমালি 100 দিয়ে গুণ করলে শতকরা পরিসংখ্যা বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা এর থেকে শতকরা পরিসংখ্যার সংজ্ঞাটা লিখে নাও। আপেক্ষিক পরিসংখ্যাকে আপেক্ষিক পরিসংখ্যাকে শতকরায় প্রকাশ করলে তাকে বলে পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার। তাহলে যদি পরিসংখ্যার শতকরা হার বের করতে হলে সূত্র কি হবে? পরিসংখ্যার শতকরা হার যদি বের করতে বলে তাহলে আমাদের সূত্রটা কি ছিল? কোন শ্রেণীর পরিসংখ্যা, মানে আগে আপেক্ষিক পরিসংখ্যা বের করার সূত্রটা প্রয়োগ করতে হয় বাই মোট পরিসংখ্যা ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ। যেমন এই ক্ষেত্রে মনে করো 70 থেকে 105 এর মাঝে যে ওইটা করছি, তাহলে আমাদের কত বেরিয়েছিল? 7/50 ইনটু 100 করলে বেরিয়ে চলে আসবে 14%। এটাই হলো শতকরা পরিসংখ্যা। এটা প্রত্যেকটা শ্রেণীর একটা একটা করে বের করতে হবে। যে শ্রেণীর বলবে তোমাকে সেই শ্রেণীর শতকরা পরিসংখ্যা তুমি বের করতে পারবে। মোটামুটি আমাদের আলোচনা এখানে সমাপ্ত। এত কিছু বিষয় ছিল একটা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ভিডিওটা খুব ভালো করে তোমরা দেখবে, ভিডিওটা দেখে প্রতিটা শব্দ আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলেই দেখবে এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এবং যখনই বুঝবে তখন বইটা কিন্তু সঙ্গে পাশে নিয়ে বসবে। আর অবশ্যই খাতার মধ্যে এই বিষয়গুলোকে সম্পূর্ণটাই টুকে নেবে, কারণ এইটা বোঝানো পাঠ, এইটাই তোমার পরবর্তী অঙ্কগুলো বুঝতে কাজে লাগবে। তো এবার তোমাদের এখানে কিছু ছকে অঙ্ক দেওয়া আছে। পেজ নাম্বার দেখবে 155। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক 155 পাতা, পেজ 155 পাতা, ছক 3। ছক 3 এইটা একটা। তারপর হচ্ছে 4 নম্বর উদাহরণ 4, এইটা একটা। এই দুটো বাড়িতে করবে। এখানে ছক 3টা দেওয়া আছে। ছক 3টা নরমালি তোমাদের ওই আমি যেটা বানিয়ে দিয়েছিলাম ওইটাই দিয়েছে। তোমার দৈনিক খরচ দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এবং এখানে যা যা শূন্যস্থান ফিল আপ করতে বলেছে আমি সব কটারই সূত্র পদ্ধতি বিষয় আলোচনা করে দিয়েছি। তোমরা ওগুলো দেখে দেখে বসিয়ে দিয়ে আমাকে দেখাবে। এই একটা ছক। আর নিচে এই 4 নম্বরে 155 পাতার 4-এ একটা তোমার ইয়ে দেওয়া আছে, কাঁচা তথ্য দেওয়া আছে। এই পিঠে চলে এসো। এই পিঠে দেখো শ্রেণীটা বলে দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20 শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি দেওয়া আছে, লিখেও দিয়েছে। তুমি জাস্ট
ওই ট্যালি মার্কটা রাফে করে এখানে সেটা বসিয়ে নেবে। রাফে ট্যালি মার্কটা করে নিয়ে শ্রেণী পরিসংখ্যার সব বসিয়ে দেয়নি, তুমি বসিয়ে নেবে, দিয়ে সেই অনুসারে এটাও ফিল আপ করবো। এই দুটো কাজ থাকলো। আর একটা হচ্ছে পেজ নাম্বার 157, পেজ নাম্বার 157। এখানে দেখো তোমার উদাহরণ 6, উদাহরণ 6 এটাতে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। এখানে দেখো সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান এখানে কিন্তু দেওয়া নেই, তোমার শ্রেণী অন্তর বা শ্রেণী এক একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা কি ধরবা সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে এটা করতে গেলে তোমাকে কি করতে হবে, নিজেকে বানিয়ে নিতে হবে। আমি যেমন করে বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এইভাবে তোমরা বুদ্ধি খাটিয়ে বানাবে। শ্রেণী দৈর্ঘ্যগুলো নিয়ম বলেছিলাম কি নেওয়া উচিত, আর শ্রেণী অন্তরেরও সর্বনিম্ন মান কি নেওয়া উচিত সেগুলো বলে দিয়েছিলাম। রাউন্ড ফিগার নেওয়া উচিত, আর শ্রেণী দৈর্ঘ্যগুলো 5-এর গুণিতক নেওয়া উচিত। সেই নিয়মগুলোকে খেয়াল রেখে তোমরা এটা বানাবে। আচ্ছা, আমাদের আরেকটা আলোচনা বাকি আছে, সেটা আমরা সামনের দিন করবো, কারণ অনেকটা বেশি হয়ে যাবে আলোচনা, এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো এরপরে আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর একটা হয় বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা এই অঙ্কগুলো ঝট করে আমাকে খাতায় আমাকে দেখিয়ে নেবে, তাহলে আমি তোমাদেরকে পরের দিন ক্রমযৌগিক পরিসংখ্যা নিয়ে আলোচনা করতে পারবো। তোমাদের আরো একটু কাজ দেব, অনুশীলনীতে চলে আসো, পেজ নাম্বার 161। এখানে দেখো বসে দেখি 11.1 একের গুলো করবা আর 2 এর গুলো করবা। আমি যে আলোচনা করেছি তার মধ্যেই বিষয়গুলো রয়েছে, এগুলো বাড়িতে করে রাখবে। এত দূর পর্যন্ত থাকবে।